Welcome everybody to today's class on dynamics of disease transmission. Dynamics of disease transmission, the starting point from occurrence of a communicable disease is the existence of reservoir or source of infection. তাহলে কোনো একটা ইনফেকশাস ডিজিজ হতে গেলে অবশ্যই তার একটা রিজার্ভার বা সোর্স থাকতে হবে, সেখান থেকে ইনফেকশনটা আসবে। তাহলে প্রাইমারি পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট হচ্ছে সোর্স অফ ইনফেকশন অর রিজার্ভার অফ ইনফেকশন। Source of infection. The source of infection is defined as the person, animal, object or substance from which an infectious agent passes or is disseminated to the host. তাহলে যে ব্যক্তি, পশু পাখি কিংবা সাবস্টেন্স থেকে, পদার্থ থেকে ইনফেকশাস এজেন্টটা হোস্ট মানে যার অসুখ হবে তার কাছে আসে, সেটাই হচ্ছে সোর্স অফ ইনফেকশন। এই সোর্স অফ ইনফেকশনের ডেফিনেশন সবার মুখস্থ করে ফেলতে হবে। Then reservoir of infection. A reservoir of infection is defined as any person, animal, arthropod, plant, soil or substance or combination of these in which an infectious agent lives and multiplies, on which it depends primarily for survival and where it reproduces itself in such manner that it can be transmitted to a susceptible host. অর্থাৎ যে পশু পাখি বা পোকামাকড় বা গাছপালা অথবা মাটি বা জড়বস্তু ইনফেকশাস এজেন্টকে জায়গা দেয় এবং প্রাইমারিলি ওই ইনফেকশাস এজেন্ট এগুলোর উপরে বসবাস করে এবং বংশ বিস্তার করে এবং এখান থেকেই হোস্টে ট্রান্সমিটেড হয়। তাহলে রিজার্ভার আর সোর্স অফ ইনফেকশন অনেক সময় একই হতে পারে, আবার ভিন্ন হতে পারে। দুটা কিন্তু কাছাকাছি, ডেফিনিশন আলাদাভাবে সুন্দর করে মুখস্থ রাখতে হবে। In short, reservoir is the natural habitat in which organism metabolizes and replicates. সবসময় রিজার্ভারটা ন্যাচারালি ঘটবে, মানে ন্যাচারালি ওই ইনফেকশাস এজেন্টটা যার মধ্যে বসবাস করে সেটাই হচ্ছে রিজার্ভার। সোর্স অফ ইনফেকশন ভার্সাস রিজার্ভার অফ ইনফেকশন, মানে দুইটার মধ্যে রিলেশন কি, এটা পরীক্ষায় থাকে অনেক সময় প্রশ্ন হিসেবে। খাদিজা খাদিজা কিছু বলতে চাচ্ছ? হ্যান্ড রেজ করেছো দেখা যাচ্ছে। খাদিজা কিছু বলতে চাচ্ছ না ভুলে হ্যান্ড রেজ করেছো? আচ্ছা, এখন সমাধান হয়েছে। আচ্ছা, খেয়াল করে দেখো যে সোর্স অফ ইনফেকশন এবং রিজার্ভার কোন ডিজিজের ক্ষেত্রে একই, আবার কোন ডিজিজের ক্ষেত্রে ডিফারেন্ট। The term reservoir and source are not always synonymous. সব সময় সমার্থক না। In hookworm infection, the reservoir is man, but the source of infection is soil contaminated with infected larva. হুকওয়ার্মের বেলায় হুকওয়ার্মটা মানুষের অন্ত্রে বা ইন্টেস্টাইনে বসবাস করে, ওখানে এসে বংশ বিস্তার করে। কিন্তু যখন নতুন আরেকটা মানুষকে সে ইনফেক্ট করবে বা কারোর মধ্যে ঢুকবে, তখন সে আসে হচ্ছে মাটি থেকে। অর্থাৎ এই হুকওয়ার্মের লার্ভা মানুষের স্টুলের মাধ্যমে মাটিতে যায়, এগটা মাটিতে যায়, পরে মাটির মধ্যে এটার লার্ভা হয়। এই লার্ভা যখন মানুষের পা দিয়ে আবার নতুন মানুষে ঢুকবে তখন তার কৃমি হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো যে রিজার্ভার একটা জিনিস আর সোর্স আলাদা। হুকওয়ার্মের বেলায় সয়েলটা হচ্ছে কন্টামিনেটেড সয়েল, যার মধ্যে হুকওয়ার্মের লার্ভা আছে, এটা হচ্ছে সোর্স অফ ইনফেকশন। কিন্তু হুকওয়ার্মের রিজার্ভার হচ্ছে মানুষের ইন্টেস্টাইন, অর্থাৎ হিউম্যান
হচ্ছে এর রিজার্ভার, কিন্তু সোর্স অফ ইনফেকশন হচ্ছে কন্টামিনেটেড সয়েল। কিন্তু আবার টিটেনাসের বেলায় খেয়াল করো যে টিটেনাসের বেলায় রিজার্ভার এন্ড সোর্স অফ ইনফেকশন আর দ্য সেম, দ্যাট ইজ দ্য সয়েল। টিটেনাসের যে জীবাণু ক্লস্ট্রিডিয়াম টিটানি, এটা মাটিতেই থাকে, ওখানেই বসবাস করে, ওখানেই স্পোর ফর্ম করে, ওখানেই বংশ বিস্তার করে। আবার এই মাটি থেকেই আরেক মানুষের শরীরে ঢুকে টিটেনাস টক্সয়েড তৈরি করে, বা কি বলে, সরি, টিটেনাস ডিজিজটা করে। তাহলে এই ক্ষেত্রে সোর্স এবং রিজার্ভার সেম টিটেনাসের বেলায়। আবার টাইফয়েড ফিভারের বেলায় রিজার্ভার অফ ইনফেকশন মে বি এ কেস অর ক্যারিয়ার। টাইফয়েডের কেস অথবা ক্যারিয়ার হচ্ছে রিজার্ভার, বাট সোর্স অফ ইনফেকশন মে বি ফিসেস, ইউরিন অফ দ্য পেশেন্ট অর কন্টামিনেটেড ফুড, মিল্ক অর ওয়াটার। টাইফয়েডের জীবাণু টাইফয়েডের রোগী বা ক্যারিয়ারের মধ্যে বসবাস করতেছে, এটা হচ্ছে রিজার্ভার। কিন্তু ক্যারিয়ার থেকে তো আর সরাসরি যায় না, এটা ছড়ায় হচ্ছে ফিসেস বা ইউরিনের মাধ্যমে। যখন ফুডটা কন্টামিনেটেড হয়, মিল্ক কন্টামিনেটেড হয় বা ওয়াটার কন্টামিনেটেড হয়, সেই কন্টামিনেটেড ফুড, মিল্ক, ওয়াটার হচ্ছে সোর্স অফ ইনফেকশন, কিন্তু রিজার্ভার হচ্ছে হিউম্যান। Thus the term source refers to immediate source of infection, অর্থাৎ একদম হোস্টে আসার আগে যেখানে জীবাণুটা থাকে সেটা হচ্ছে সোর্স, আর যেখানে ইউজুয়ালি ন্যাচারালি ওই জীবাণুটা বসবাস করে সেটা হচ্ছে রিজার্ভার। তো রিজার্ভার মে বি এ সোর্স অর মে নট বি এ সোর্স অফ ইনফেকশন। তাহলে এই স্লাইডটা সবাই কেয়ারফুলি মনে রাখবে যে এখানে কোন কোন ডিজিজের বেলায় সোর্স অফ ইনফেকশন আর রিজার্ভার আলাদা, আবার কোন কোন ডিজিজের বেলায় সোর্স এবং রিজার্ভার একই। চেইন অফ ইনফেকশন, এই সোর্স অর রিজার্ভার, মোড অফ ট্রান্সমিশন এবং সাসেপ্টেবল হোস্ট, এই তিনটা কম্পোনেন্টকে একত্রে বলা হয় চেইন অফ ইনফেকশন। এই যে সোর্স থেকে মোড অফ ট্রান্সমিশন এর মাধ্যমে সাসেপ্টেবল হোস্টে যাচ্ছে, তো আমরা যদি হোস্টকে প্রোটেকশন দেই তাহলে ইনফেকশন হবে না, রিজার্ভারকে যদি কন্ট্রোল করি তাহলে ইনফেকশন হবে না, অথবা মোড অফ ট্রান্সমিশন, যে মোডে ট্রান্সমিশন হয় সেখানে যদি ব্লক করি তাহলে ইনফেকশন হবে না। তো এই তিনটা কম্পোনেন্ট, সোর্স অফ ইনফেকশন, মোড অফ ট্রান্সমিশন এবং সাসেপ্টেবল হোস্ট, এই তিনটাকে বলা হয় চেইন অফ ইনফেকশন। এখন আমরা রিজার্ভারের ক্লাসিফিকেশন দেখব, হোমোলোগাস এন্ড হেটারোলোগাস রিজার্ভার। The term homologous reservoir is applied when another member of same species is the victim. Man is the reservoir of Vibrio cholerae. The term heterogeneous reservoir is applied when the infection is derived from a reservoir other than man. Animal and birds are reservoir of Salmonella which may infect man. তাহলে এই যে হোমোলগাস রিজার্ভার বলা হয়েছে কোন ক্ষেত্রে, যে ভিব্রিও কলেরি, এটা মানুষের হয়, মানুষই রিজার্ভার। একজন মানুষ রিজার্ভার, তার থেকে আরেকজন মানুষে যাচ্ছে, তাহলে একই হিউম্যান স্পেসিস একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে ছড়ায়, এটা হচ্ছে হোমোলোগাস রিজার্ভার। আর রিজার্ভার এবং হোস্ট যদি ডিফারেন্ট স্পেসিসের হয়, যেমন সালমোনেলা, এটা এনিমাল এবং বার্ড কেও আক্রান্ত করে, এবং এনিমাল এবং বার্ডই হচ্ছে সালমোনেলার হোস্ট, কিন্তু এটা মানুষকেও আবার আক্রমণ করে। মানুষ একটা ডিফারেন্ট স্পেসিস আদার দেন বার্ডস এন্ড এনিমালস। সুতরাং এই ক্ষেত্রে এই যে বার্ডস এন্ড এনিমাল যখন রিজার্ভার, সেটা হচ্ছে হেটারোলোগাস রিজার্ভার, কারণ অসুখটা হচ্ছে মানুষের, কিন্তু রিজার্ভার হিসেবে কাজ করছে এনিমাল এন্ড বার্ডস। টাইপস অফ রিজার্ভার, কোন ধরনের
কোন ধরনের মানুষ মানুষ কোন ধরনের স্পেসিস অ্যানিমাল হিসেবে কাজ করছে তার উপর ভিত্তি করে রিজার্ভার তিন রকমের হয়: হিউম্যান রিজার্ভার, অ্যানিমাল রিজার্ভার এবং রিজার্ভার ইন নন লিভিং থিংস। Human reservoir: man is often described as his own enemy because most of the communicable disease of man occur from human sources, maybe as a case or carrier of a disease. মানুষকেই মানুষের শত্রু বলা হয় কারণ বেশিরভাগ অসুখ বিসুখ একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষে ছড়ায়, সেটা রোগী হিসেবে অথবা ক্যারিয়ার হিসেবে একজনের থেকে আরেকজনে ডিজিজটা ছড়ায়। তো আমরা এখন কেস এবং ক্যারিয়ার কাকে বলে এটা দেখব। এইটা পরীক্ষায় থাকে, ডিফাইন কেস এবং হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ কেস। একইভাবে ডিফাইন ক্যারিয়ার, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ ক্যারিয়ার। তাহলে এটা সবাই শিখে ফেলবে। প্রথমে দেখো কেসের ডেফিনিশন। কেস মানে পেশেন্ট, রোগী। A case may be defined as a person in population or study group identified as having particular disease, health disorder or condition under investigation। অর্থাৎ যে পার্সনের বা যার কোনো একটা পার্টিকুলার ডিজিজ আছে বা হেলথ ডিসঅর্ডার আছে বা কোনো একটা ইভেন্ট যার হয়েছে বা কন্ডিশন আছে, সেই হচ্ছে কেস। প্রেজেন্স অফ ইনফেকশন ইন এ হোস্ট মে বি ক্লিনিক্যাল, সাবক্লিনিক্যাল অর লেটেন্ট। এই যে কেস বা রোগী, এটা হতে পারে ক্লিনিক্যাল, সাবক্লিনিক্যাল বা লেটেন্ট। These variations in the manifestation of disease are referred to as spectrum of disease or gradient of infection। এখন একজন রোগী বা কেস, সে ক্লিনিক্যাল কেস হতে পারে, অর্থাৎ তার ভিতরে জীবাণু আছে, সব ধরনের সাইন সিম্পটমও আছে। আবার সাবক্লিনিক্যাল কেস হতে পারে যে তার মধ্যে জীবাণু আছে কিন্তু রোগের সুস্পষ্ট লক্ষণ নাই, কিছু সাধারণ লক্ষণ আছে। আবার লেটেন্ট কেসও হতে পারে যে তার মধ্যে শুধুমাত্র জীবাণু আছে, কোনো ধরনের কোনো লক্ষণ নাই, সে হচ্ছে লেটেন্ট কেস। তাহলে এই যে ক্লিনিক্যাল হতে পারে, সাবক্লিনিক্যাল হতে পারে, লেটেন্ট কেস হতে পারে, এই যে বিষয়টা, এটাকে বলা হয় স্পেকট্রাম অফ ডিজিজ অর গ্রেডিয়েন্ট অফ ইনফেকশন। ইনফেকশনের মাত্রা বলা হয় এটাকে। টাইপস অফ কেসেস অন দ্য বেসিস অফ গ্রেডিয়েন্ট অফ ইনফেকশন। তাহলে ক্লিনিক্যাল কেস আগে যেটা বললাম, maybe mild or moderate, typical or atypical, severe or fatal. Mild cases are more important source of infection as they are ambulant, whereas severe cases are usually confined to bed. কারো যখন খুব সিরিয়াসলি কোনো অসুখ হয় তখন সে সাধারণত রেস্টে থাকে এবং রোগ কম ছড়ায়, কিন্তু সাধারণ মাত্রায় অসুখ হলে সে চলাচল করে অন্যদের সঙ্গে মিশে এবং বেশি মাত্রায় রোগ ছড়ায়। Subclinical case, referred to as inapparent, covert, missed or abortive cases, they are detected only by laboratory tests. Though subclinical cases do not manifest itself by signs and symptoms, they are equally important as source of infection. Subclinical infections occur in rubella, mumps, polio, hepatitis A and B, Japanese encephalitis, influenza and diphtheria. কোন কোন ডিজিজের বেলায় সাবক্লিনিক্যাল ইনফেকশন হয় সেটা এখানে বলা হয়েছে। এই নামগুলো মনে রাখবে এমসিকিউ এর জন্য। মিজলস অলওয়েজ অকার অ্যাজ ক্লিনিক্যাল, দ্যাট ইজ দেয়ার ইজ নো সাবক্লিনিক্যাল কেস অফ মিজলস। মিজলস এর কখনো কোনো সাবক্লিনিক্যাল কেস হয় না। মিজলস হওয়া মানেই সেটা সাইন সিম্পটম সহ পুরোপুরি একদম কেস হিসেবে, ক্লিনিক্যাল কেস হিসেবে হয়। এরপরে লেটেন্ট কেস। ইন লেটেন্ট ইনফেকশন the host does not shed the infectious agent which lies dormant within the host without symptoms. Latent infection occurs in herpes simplex, Brill Ginger's disease and ankylostomiasis. তাহলে কোন কোন ডিজিজের বেলায় লেটেন্ট ইনফেকশন হয়? যে ইনফেকশাস এজেন্টটা ডরমেন্ট হিসেবে থাকে, কোনো সিম্পটম প্রকাশ পায় না এবং রোগ ছড়ায়ও না, অনেক সময় শেড করে না। তাহলে এরকম ডিজিজ হচ্ছে হার্পিস সিমপ্লেক্স, ব্রিলিন জিঞ্জার ডিজিজ এবং অ্যানকাইলোস্টোমিয়াসিস। এরপরে কেস বা পেশেন্টের আরেক রকমের ক্লাসিফিকেশন, এপিডেমিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এপিডেমিওলজিক্যাল টাইপস অফ কেসেস।
চার রকমের: প্রাইমারি কেস, ইন্ডেক্স কেস, সেকেন্ডারি কেস এবং সাসপেক্ট কেস। পরীক্ষায় প্রশ্ন থাকে ক্লাসিফাই কেস অ্যাকর্ডিং টু এপিডেমিওলজি বা হোয়াট আর দ্য epidemiological types of cases. Primary case is the first case of communicable disease introduced into population until being studied. তাহলে কোনো একটা জনগোষ্ঠীর মধ্যে প্রথম যার একটা কমিউনিকেবল ডিজিজ হয় সেটা হচ্ছে প্রাইমারি কেস। এরপরে হচ্ছে index case is the first case to come to attention of the investigator. It is not always the primary case. যখন এপিডেমিক আকারে কোনো কমিউনিকেবল ডিজিজ ছড়িয়ে পড়ে তখন কি হয়, যে প্রথম যার অসুখটা হয় সে হচ্ছে প্রাইমারি কেস, আর এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন করতে যে যারা যায় তাদের নজরে যে কেসটা প্রথমে আসে সেটা হচ্ছে ইন্ডেক্স কেস। প্রাইমারি কেসও ইন্ডেক্স কেস হতে পারে, আবার নাও হতে পারে। তদন্ত দল গিয়ে প্রথম যাকে পায় সেটা হচ্ছে ইন্ডেক্স কেস, আর প্রথম যার অ্যাকচুয়ালি হয় সে হচ্ছে প্রাইমারি কেস। তাহলে দুইটা এক হতেও পারে, নাও হতে পারে। সেকেন্ডারি কেস আর দোজ ডেভেলপিং ফ্রম দা কন্টাক্ট উইথ প্রাইমারি কেস। প্রাইমারি কেস থেকে যাদের হয় পরবর্তীতে সেটা হচ্ছে সেকেন্ডারি কেস। Suspect case is an individual who has all sign symptoms of disease but yet has not been diagnosed as having the disease. সন্দেহভাজন রোগীকে যার সাইন সিম্পটম আছে কিন্তু এখনো ল্যাবরেটরি টেস্ট করে কনফার্ম করা হয় নাই যে তার ওই ডিজিজটা আছে। সুতরাং এই চারটা মনে রাখবে: প্রাইমারি কেস, ইন্ডেক্স কেস, সেকেন্ডারি কেস এন্ড সাসপেক্ট কেস। এরপরে হিউম্যান রিজার্ভারের আরেকটা ক্যাটাগরি হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার কাকে বলে দেখো, a carrier is defined as an infected person or animal that harbors a specific infectious agent in the absence of discernible clinical disease and serves as a potential source of infection for others. তাহলে যে সমস্ত অ্যানিমাল ইনফেকশাস এজেন্ট হারবার করে কিন্তু সাইন সিম্পটম থাকে না, তারাই ক্যারিয়ার। Carriers are considered as less infectious than cases, but epidemiologically they are more dangerous than cases because they escape recognition and they live normal life in the community. তাহলে ক্যারিয়ারকে আমরা অ্যাপারেন্টলি সেফ মনে করি, কিন্তু আসলে ক্যারিয়ার সবার জন্য বিপজ্জনক, কারণ ক্যারিয়ার নীরবে রোগ ছড়াইতে থাকে। তার নিজের অসুখটা প্রকাশ পায় না কিন্তু সে জীবাণুটা ছড়াইতে থাকে। যেমন টাইফয়েড মেরি। লুই পাস্তুরের বাসায় যে রান্না করতো সেই মহিলার নাম ছিল মেরি। হ্যাঁ, তো সে ছিল টাইফয়েডের ক্যারিয়ার। তার রান্না বান্না যারা খেত সবারই টাইফয়েড হতো। লুই পাস্তুরের বন্ধু বান্ধব যারা সবার টাইফয়েড হতো। তো তখন ইনভেস্টিগেট করে যাচাই বাছাই করে দেখলো যে এই মেরি হচ্ছে টাইফয়েডের ক্যারিয়ার। তো তখন যখন এই লুই পাস্তুর এই মেরিকে জানায় যে তুমি হচ্ছে এই টাইফয়েড রোগের বাহক, তখন মেরি রান্না করার যে কাঁটা চামচ এটা নিয়ে লুই পাস্তুরকে তাড়া করে। হ্যাঁ, এবং এটাকে ওই মহিলার নাম হয়ে যায় পরে টাইফয়েড মেরি। এটার অনেক ছবি টবি আছে, ইতিহাস আছে। দি এলিমেন্টস ইন এ ক্যারিয়ার স্টেট। কোনো একটা এনিম্যাল বা হিউম্যান বিং বা কোনো একটা জিনিস ক্যারিয়ার হওয়ার ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য লাগবে। একটা হচ্ছে প্রেজেন্স অফ ডিজিজ এজেন্ট ইন দ্য বডি, absence of recognizable symptoms and signs of disease, and the shedding of disease agent in the discharge or excretions from the body. Thus, they act as a source of infection for other person. এটা পরীক্ষায় থাকে, what are the elements in a carrier state? Then classification of carrier. Carrier incubatory, convalescent বা healthy carrier হতে পারে। ডিউরেশন অনুযায়ী টেম্পোরারি অর ক্রনিক হতে পারে। পোর্টাল অফ এক্সিট অনুযায়ী ইউরিনারি, ইন্টেস্টিনাল, রেসপিরেটরি, তারপরে নেজাল, স্কিন, ব্লাড, ওপেন উন্ডস, এগুলো হতে পারে।
Incubatory carrier shed infectious agent during incubation period of disease, that is in measles, mumps, polio, pertussis, influenza, diphtheria, hepatitis B এর ক্ষেত্রে incubatory carrier থাকে। Convalescent carrier continue to shed infectious agent during the convalescent period of disease, that is in typhoid fever, dysentery, cholera, diphtheria, whooping cough. Healthy carrier emerges from subclinical cases who have developed carrier state without suffering from overt disease, that is in poliomyelitis, cholera, meningococcal meningitis, salmonellosis, diphtheria, etc. Temporary carriers shed the infectious agent for short period of time. Chronic carriers excrete the infectious agent for indefinite period, that is in typhoid fever, hepatitis B, dysentery, cerebrospinal meningitis, malaria, gonorrhea, etc. Chronic carriers are far more important sources of infection than cases. The urinary carrier is more dangerous than intestinal carrier of typhoid fever. Animal reservoir, like human sources, animal reservoirs may be case or carrier. The disease or infections which are transmissible to man from vertebrate animal called zoonosis. Example হচ্ছে animal থেকে man এ যে অসুখ হয়, rabies, yellow fever, influenza, anthrax এগুলো। Reservoirs in non-living things. Soil and inanimate matter can also act as a reservoir of infection. Soil may harbor the agent of, মাটির মধ্যে কি কি থাকে, agent of tetanus, agent of anthrax, তারপরে coccidioidomycosis এবং মাইসিটোমা, এগুলার জীবাণু মাটির মধ্যে থাকে। তো থ্যাংক ইউ। তো এখানে একটা জিনিস খেয়াল রাখো সবাই, যে এলিমেন্টস ইন এ ক্যারিয়ার স্টেট, একইভাবে প্রশ্ন থাকতে পারে এলিমেন্টস ইন এ কেস স্টেট, কেস হওয়ার জন্য কি লাগে। তাহলে এখানে যে তিনটা বৈশিষ্ট্য, সেই তিনটার মধ্যে শুধু পার্থক্য থাকবে 2 নম্বরে, 1 নাম্বার আর 3 নাম্বার সেম, কিন্তু পার্থক্য হচ্ছে 2 নম্বরে, ওখানে দি অ্যাবসেন্স এর বদলে প্রেজেন্স হবে, দি প্রেজেন্স অফ রিকগনাইজেবল সিম্পটমস এন্ড সাইনস অফ ডিজিজ। যদি অ্যাবসেন্টের বদলে প্রেজেন্স হয় তাহলে কেস স্টেটের এলিমেন্ট, আর যদি এখানে অ্যাবসেন্ট কথাটা লেখা থাকে তাহলে হয়ে যাবে ক্যারিয়ার স্টেটের এলিমেন্ট। এটা দুটোই থাকতে পারে পরীক্ষায়, যে কোনো একটা বা দুটো একসাথে থাকতে পারে। তো ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি, ছোট্ট ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে? সবাই অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি। কালকে 4টায় ক্লাস নিব। অনেকেই দেখি ক্লাসে জয়েন করছো না, মাত্র 17 জন। তোর বাকিদের কি হবে? পরীক্ষার সময় তো এগুলো বুঝবে না। বাকিদেরকে বলবা ক্লাসে অ্যাটেন্ড করতে। আর অ্যাটেন্ডেন্স এর বিষয় আছে, অ্যাটেন্ডেন্স থাকছে আমার কাছে। ফরমেটিভ এর নাম্বার তো অ্যাটেন্ডেন্স এর উপর ভিত্তি করে আমরা দেই সাধারণত। তো ঠিক আছে, থ্যাংক ইউ।